নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। অনেকদিন পর মাঠের পরিবেশ থেকে একটু বাইরে, বাইরে বলা ভালো, ভেতরে, অফিসের ভেতরেই আমরা আজকে আড্ডায় বসেছি এবং আড্ডার বিষয় অবশ্যই ফুটবল নিয়ে। এবং ফুটবলের যদি আড্ডার কথা বলি, তাহলে যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি আলোচিত হবে সেটা হচ্ছে ভারতীয় ফরওয়ার্ড। সুনীল ছেত্রীর পর ভারতীয় ফরওয়ার্ড কে কে হবেন যিনি ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবেন, এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, চলছে। কোচ মানলো মার্কেস তিনি তার মতো চেষ্টা করছেন সুনীল ছেত্রীর পরিবর্তন আনার। আইএসএলেও বিভিন্ন দল চেষ্টা করছে, সেটা বটে, কিন্তু প্রত্যেকে কিন্তু বিদেশি ফরওয়ার্ডেই নির্ভরশীল। মানে বিদেশি ফরওয়ার্ড এমন একটা বোধহয় অলিখিত নিয়ম হয়ে গেছে, বিদেশি ফরওয়ার্ড না খেলালে তুমি ওদের আইএসএলে নামাতে পারবে না দল, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে দুজনের নাম আমি বলবো, যারা এই মুহূর্তে খুব ব্রাত্য। একজন অবশ্যই ব্রাত্য এবং আরেকজন যাকে ব্রাত্য করা জায়গায় যাচ্ছিল বিষয়টা, কিন্তু কোনো মতে নিজের পারফরমেন্স দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে কেন তিনি আহ, এই জায়গায় আসার যোগ্য। একজন হচ্ছেন ডেভিড লালান সাঙ্গা এবং একজন রবি হাঁসদা। রৌনকের কাছে আসবো সমস্ত কিছু নিয়ে, কিন্তু প্রথমে আমি বিষয়টাকে স্পষ্ট করে দিই। ডেভিড লালান সাঙ্গা এবং রবি হাঁসদা দুজনেরই এটা প্রথম আইএসএল, কিন্তু দুজনের পথটা কিন্তু খুব ডিফারেন্ট। ডেভিড লালান সাঙ্গার ক্ষেত্রে একটা সাফল্যের মধ্যে দিয়ে সে এসছে। আই লিগে মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলেছিল, সে সীমিত সুযোগ, সেই একই কিন্তু বিদেশি ফরওয়ার্ডের পিছনে থেকেই তাকে শুরু করতে, এবারে পরিবর্তন হিসেবে নামতে হয়েছিল এবং সেখানে নিজের সেরাটা দিয়েছিলেন। কলকাতা লিগে টপ স্কোরার, ডুরান্ট কাপে টপ স্কোরার, সেখান থেকে ইস্ট বেঙ্গলে আসা। এবং যে যখনই তিনি সুযোগ পাচ্ছেন গোল করছেন, কিন্তু তবুও কোথাও গিয়ে কার্লেস কোয়াদ্রাত হোক কিংবা অস্কার বুজো তাকে শুরু থেকে খেলানোর সেই সাহসটা হয়তো পাচ্ছেন না, যেটা সাহসটা দেখানোর দরকার ছিল। এবং অপরজন হচ্ছেন রবি হাঁসদা। রবি হাঁসদা যিনি খুব অপরিচিত নাম নন, এমন নন যে এই বছরই খুব সাড়া জাগিয়ে এসেছে। রবি হাঁসদা যিনি 2022 সালের জাতীয় গেমসে টপ স্কোরার হয়েছে, যুগ্ম টপ স্কোরার হয়েছে, যেবার বাংলা সোনা জিতেছিল নরহরি শ্রেষ্ঠার সাথে। এবং তারপরে একটা বড় চোট পান, যার ফলে তিনি পরের মরশুমটা খেলতে পারেননি। কিন্তু এই সদ্য যে কলকাতা লিগ, সেখানে কিন্তু আবারও ফিরে এসে জাত চিরিয়েছেন কাস্টমসের হয়ে, 8 থেকে 9খানা গোল করেছে। এবং তারপরে সন্তোষ ট্রফিতে গিয়ে টপ স্কোরার, সেখান থেকে তার নাম সব জায়গায় ছড়িয়েছে, সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। যদিও আমরা তাকে অনেক আগে থেকে চিনতাম। আপনার সাক্ষাৎকারটা নিশ্চয়ই দেখেছিলেন, যেখানে রবি আক্ষেপ করছিল যদি আইএসএল দল না পাই তাহলে খেপ খেলতে হবে। এবং সেইখানে দাঁড়িয়েও অনেক কি বলবো, তাকে মোহামেডান সাইন করেছিল, অনেক জাঁকজমকভাবে সাইনটা করিয়েছিল টপ স্কোরার হিসেবে। কিন্তু মোহামেডানের যিনি হেড কোচ আন্দ্রে চেরনিসভ, তিনি একটা পার্থক্যের কথা তুলে ধরেছিলেন যে সন্তোষ ট্রফি এরকম হলে আই লিগ এইখানে, আইএসএল এইখানে, এরকম একটা ব্যাপার, যেটা কালকেও আমি অরিত্র আমরা আলোচনা করেছি। এইখানটায় প্রশ্নটা আসবো, ভারতীয় ফরওয়ার্ডদের ব্রাত্য তো ঠিক আছে, করা হচ্ছে, এই একটা অলিখিত নিয়ম, কিন্তু এই যে রবি হাঁসদারা বা ডেভিড লালান সাংরা, যাদের ক্ষমতা রয়েছে বিদেশি ফরওয়ার্ডদেরকে টেক্কা মেরে সেরা, মানে প্রথম একাদশে জায়গা করে নেওয়া। রবি যদিও প্রথম ম্যাচ 60 মিনিটে এই ম্যাচটা নেমেছিল, তারপরে কিন্তু যে খেলাটাও দেখিয়েছে সেটা কিন্তু প্রমাণ করছে যে এই মঞ্চে কিন্তু ও যোগ্য। এবং ডেভিডের ক্ষেত্রে তো আলাদা করে কিছু বলার নেই, অলরেডি আইএসএল এর 4টে গোল তার রয়েছে। রৌনক, কি বলবে এটা নিয়ে? দেখো, তুমি এমন দুজন ফুটবলারকে আজকে চয়েস করেছে আমাদের এই ফুটবল আড্ডায়, টপিকটা আবার আইএসএল নিয়ে। এই আইএসএল বাদ দিয়ে যদি ভারতীয় ফুটবল মহলে যদি দেখা যায় যে বিভিন্ন ধরনের যে টুর্নামেন্ট হয়, এমন দুজনের কথা বলছো যারা বিভিন্ন টুর্নামেন্টের টপ স্কোরার। কেউ সন্তোষ ট্রফির টপ স্কোরার, তার সঙ্গে তিনি জাতীয় গেমসের টপ স্কোরার, আবার তার সঙ্গে তিনি একসময় সিএফএলেরও টপ স্কোরার, রবি হাঁসদা। অন্যদিকে ডেভিড কলকাতা লিগে অসামান্য খেললো, কাঁধে করে ক্লাব টেন্টে ঢুকলো, তারপর আই লিগ জিতলো, সেখানেও ভালো খেলেছিল, ডুরান্ট কাপের টপ স্কোরার। অর্থাৎ তারা কিন্তু এমন নয় যে একটা ছোট 2-3 ম্যাচের টুর্নামেন্টে ভালো গোল করে হঠাৎ করে নাম পেয়ে গেছে বলে, বা কিংবা ওই ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে তাকে দেখা গেছে বলে তাদেরকে আমরা বা সমর্থকেরা বলছেন যে তাদের খেলাও। তারা কিন্তু অনেক দিন ধরে নিজেদের প্রমাণ দিচ্ছেন। এবার বিষয়টা যেটা মানে আমার প্রথমত স্ট্রাইক করেছে কালকে খেলাটা দেখার পর, যে
আমরা এই যে ধরো কোচ আন্দ্রে চেন্নি সব বলছেন বা অন্যান্য কোচ বলছেন, ম্যানেজমেন্টের থেকেও একই রকমই একটা আভাস আসছে যে এখনই ভরসা করা যাচ্ছে না, আরও নিজেদের প্রমাণ করতে হবে, আরও নিজেদেরকে প্রমাণটা কি করবে? আজকে গতকাল যে ম্যাচটা হয়েছে যেখানে ডেভিড ওই হাফ টার্নে যে গোলটা করেছে, ওটা কি আর কোনো একাডেমিতে শেখানোর ব্যাপার আছে তুমি বলো তো? বা একটা প্রতিষ্ঠিত ফুটবলারকে আর নতুন করে সে কী শেখাবে? সে তো শিখেই এসছে, সে নিজেকে প্রস্তুত করে এসছে। রবি হাঁসদা অ্যাসিস্ট করলেন, যে পাসটা বাড়িয়েছেন সেটা কিন্তু মানে খুব সহজ পাস নয়, এবং তার সঙ্গে যে গোলটাও করে দিচ্ছিল, গোল করে দিলে হয়তো কালকে নায়কই হয়ে যেত, স্কোর লেভেল হয়ে যেত। তো এইগুলো তো মানে এখন গিয়ে একাডেমিতে এই খেলোয়াড়দের শেখানো যাবে না, হাতে খড়ি করানো যাবে না, তারা তো ইতিমধ্যেই জানেন। তাহলে আর কি প্রমাণ করবে? আর প্রমাণ করতে গেলে মঞ্চ লাগে, সোজা কথা মঞ্চ লাগে। সেখানে সেটা তোমার ডুরান্ড কাপ হোক, সেটা সিএফএল হোক, সেটা আই লিগ হোক, যে মঞ্চ ওরা পেয়েছে, সন্তোষ ট্রফিতেও সুযোগ পেয়েছে, প্রমাণ করেছে। আইএসএলে যখন কাউকে প্রমাণ করতে হবে, তাতে আইএসএলে সুযোগ দিতে হবে। আজকে সাপোজ আজকে আমাদের 13খানা টিম খেলছে আইএসএলে, ধরে নিলাম পার টিম অন অ্যাভারেজ 20টা করে ভারতীয় ফুটবলার, অন অ্যাভারেজ 20খানা ফুটবলার ভারতীয়, মানে হচ্ছে ধরো টোটাল কত, 13 দুগুণে 26, 260 জন। 260 জন ফুটবলার তুমি আজকে, এটা আমি তোমাকে প্রশ্ন করছি বা আমি দর্শক বন্ধুদেরও বলবো যে আপনারাও জানান যে 260 জন যে ভারতীয় ফুটবলার রয়েছে এবারের আইএসএলে, সেখানে কি রবি কিংবা আমাদের এর চান্স, ডেভিডের চান্স হয় না? তারা কি এতটাই খারাপ প্লেয়ার? কিংবা ওখানে যারা, আমি বলছি না যে হ্যাঁ এই মুহূর্তে এরকম আমাদের মনমিল লিস্টন খেলছে বা বিষ্ণু যেরকম একটা দুর্দান্ত পারফর্ম করে চলেছে, হ্যাঁ আমি বলছি না যে হ্যাঁ ওদের লেভেলেরই, একটা ম্যাচ থেকে বলছি না যে হ্যাঁ একদম সমান সমানের টক্কর, কিন্তু আরও তো অনেক ফুটবলার রয়েছেন, অনেকে সুযোগ পাচ্ছেন না বা অনেকে রিজার্ভ বেঞ্চে রয়েছেন, অনেকে সাবস্টিটিউটে নামছেন, তাদের সমানও কি খেলতে পারবে না? আর যেখানে মোহামেডান দল তারা সে স্থানে রয়েছে, তাদের একটা আর্থিক সমস্যা রয়েছে, কোচ চলে গেছেন দেশে, অ্যাসিস্ট্যান্ট কোচ সামলাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আর তো কিছু হারানোর নেই, যেখানে অবনমনেরও জায়গা নেই। আর ইস্ট বেঙ্গলের যদি বলা যায় টপ 6, হ্যাঁ খাতায় কলমে হয়তো এখনও অনেকে আশায় আছেন, আমি জানি না কারা আছেন, কিন্তু হিসেব মতো তো আর টপ 6-এর রেসে নেই। সামনে আছে এশিয়ান পর্যায়ে নিজেকে প্রমাণ করার, সেখানে কি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া যায় না? আজকে বিষ্ণু নিজেকে প্রমাণ করলো কী করে? তাকে সুযোগ দেওয়া হয়েছে বলে। আজকে এইদিকে দীপেন্দু বিশ্বাসকে কী করে প্রমাণ করলো? নিজেকে সুযোগ দেওয়া হয়েছে বলে। আমি তোমার কাছে এই জায়গাটা জানতে চাইবো যে কোথাও, এটা আমরা আগেও আলোচনা করেছি যে একটা এজেন্ট চক্র চলে এসেছে, একটা এজেন্ট এরা চলছে, যে এজেন্টরা ঠিক করে দিচ্ছেন এই ফুটবলার খেললে সাকসেস পাবে, কোচ ম্যানেজমেন্ট কোথাও কোনো একটা কারণে গিয়ে কনভিন্স হয়ে যাচ্ছে, এবং যারা নিজেদেরকে প্রমাণ করে, এই বাংলারই ছেলেরা অপেক্ষা করে আছে যে আমাদেরও একবার সুযোগ দেওয়া হোক, তারা কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে। এই এজেন্ট চক্রটা কাটিয়ে উঠতে পারবে ভারতীয় ফুটবল? এজেন্ট চক্রটা খুব ভয়ঙ্কর জিনিস, কারণ এজেন্টরাই এখন নিয়ন্ত্রণ করছে। সে প্রথম একাদশ নির্বাচন হোক, কিংবা কে কোন দলে যাবে, কে কিভাবে দলে যাবে, এমনকি এমনওভাবে এজেন্ট চক্রটাই চলছে যে আইএসএল এ কোন ধারাভাষ্যকার কাকে নিয়ে বেশি বলবে সেটা নিয়েও একটা প্রভাবের খেলা চলছে। সুতরাং এই অনেক কিছু ডিপেন্ড করে। এজেন্ট খেলাটা খুব একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। আগামী দিনে হয়তো এজেন্টরা ফুটবলও চালাতে পারে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আশা করি সেই দিনটা আমাদের দেখতে হবে না। কিন্তু এই যে ভারতীয় ফরওয়ার্ডরা, ডেভিড লালানসাঙ্গা তিনি তো প্রমাণিত ফরওয়ার্ড, রবি হাঁসদা তিনিও প্রমাণিত ফরওয়ার্ড। আমি রবিকে কিছুটা আমি পিছিয়ে রাখছি এই কারণে, কারণ রবি বড় মঞ্চে তিনি আই লিগটা খেলেননি, ফলে ভারতীয় বা সর্বভারতীয় স্তরে যে একটা খেলা বা ডুরান্ড কাপটা, যেটা সর্বভারতীয় টুর্নামেন্ট, সন্তোষ ট্রফি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আমি কোনো অস্বীকার করছি না। অনেকে হয়তো বলছেন যে সন্তোষ ট্রফি কারা খেলে, যারা আই লিগ 2 বা সেখানকার স্থানীয় যারা লিগ, বা কলকাতা লিগের মতো গোয়া লিগ বা মিজোরাম লিগ যারা খেলে তারা খেলছে, কারণ এআইএফএফ এর নিয়ম অনুযায়ী আই লিগ বা আইএসএল এর রেজিস্টার্ড কোনো প্লেয়ার এই সন্তোষে খেলতে পারবে না। তো সুতরাং মানে কি বলবে, ওই লোয়ার লেভেল লিগসের ফুটবলাররা খেলে। কিন্তু যে দেশের র্যাঙ্কিং 125, সেখানে কি আর ওই কোথায় আর সিএফএল, কোথায় আই লিগ, কোথায় আইএসএল, একই প্রায়। এবার আইএসএলটা তফাৎ এইখানটা হয়ে যাচ্ছে যে মোহনবাগান যে পর্যায়ে দলটা বানিয়ে দিয়েছে ওটা ধরাছোঁয়ার বাইরে। তারপর মানে মোহনবাগানের পর যে বাকি 12টা দল আছে তারা নিজেদের মধ্যে লড়াই করছে। মোহনবাগান শিল্ড জেতার জন্য লড়াই করছিল, এইটা হচ্ছে ব্যাপার। এখনকার এই মরশুমের ফুটবল
ইস্টবেঙ্গল সমর্থকরা এটা স্বীকার করবে, হয়তো এখন গালাগাল দিতে পারে আমাদের, কিন্তু এটা স্বীকার করবে যে মোহনবাগান কিন্তু একমাত্র যে শিল্ডের জন্য খেলছিল, বাকিরা সব ওই সুপার সিক্সের জন্য খেলছিল। এখন প্রশ্ন হলো ইস্টবেঙ্গল কেন ডেভিডের ওপর ভরসা রাখতে পারছে না। ডেভিড কিন্তু কিছু ম্যাচ শুরু করেছে, সেখানে আমরা অনেক সময় দেখেছি ডেভিড কিন্তু গোল পাচ্ছিল না, কিন্তু যে ভরসাটা জোগাচ্ছিল, একটা বিদেশি ফরওয়ার্ড রয়েছে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, যার এই মরশুমে 3টে গোল রয়েছে। আমি ওর ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, খুব ভালো প্লেয়ার, নইলে গোল্ডেন বুট তো এমনি কেউ পায় না। 15-16টা গোল করেছিল কেরালা ব্লাস্টার্সের গত মরশুমে, তার আগে 10-12খানা গোল। সুতরাং এই প্লেয়ারটা তো গোল করতে পারে। ইস্ট বেঙ্গল এসে তাহলে কি হলো? প্রবলেমটা হচ্ছে তুমি গোলের বল পাচ্ছ না, বা তোমার প্লেয়াররা তোমায় বুঝতে পারছে না। এইটা একটা কারণ হতে পারে, আমি অজুহাত বলবো না, কারণ হতে পারে। কিন্তু তার জন্য তুমি যদি বলটা পাও, সেখানে তোমায় গোল তো করতে হবে। মুম্বাইয়ের বিরুদ্ধে যে বলটা হেড করার কথা, সেখানে তুমি হাত দিয়ে মারছো, এইটা তো এত দাম দিয়ে একজন ফরওয়ার্ড ইস্টবেঙ্গল এবার যা দল গড়েছে, দল গঠন নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত হবে না। কিন্তু এই মিসগুলো যদি হয় তাহলে তো খুব হতাশাজনক। এবং ডেভিডের যদি গোলগুলো দেখো, কালকে হাফ চান্সে ওই গোলটা করলো, এর আগের দিন পাঞ্জাব ম্যাচই খুব সম্ভবত, যেখানে নিচু হয়ে হেড থেকে গোলটা করেছিল, যে কামব্যাক ম্যাচটা। এই সমস্ত গোল কিন্তু প্রমাণ করে দিচ্ছে ডেভিড কত বড় মাপের একজন ফুটবলার, এবং এই মাপের ফুটবলার তাকে খেলাতে হবে। ডেভিড ছাড়াও এই দলে আরো একজন ফরওয়ার্ড রয়েছে জেসিন টিকে, তারও ক্ষমতা রয়েছে ভালো জায়গায় যাওয়ার। জেসিন টিকে তো সুযোগই পাচ্ছেন না, তাকে তো সুযোগ দিতে হবে। তিনি ডুরান্ট কাপে একটা ম্যাচ খেলেছেন, সেখানে গোল করেছিলেন তিনি। এদেরকে সুযোগ দিতে হবে। এবার মুশকিলটা হচ্ছে কি, তুমি রাফায়েল মেসি বাউলিকে আনছো, দিমিত্রিও দিয়ামান্তাকোস তোমার দলে রয়েছে, তোমাকে এই দুজনকেই খেলাতে হবে। এখন এরা দুজন কি করছে কি না করছে, গোল করতে পারছে কি না, সেটা মাথা ব্যথার কারণ নেই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে সুনীল ছেত্রীও তো একজন আমাদের ভারতীয় ফরওয়ার্ড ছিল, তিনি তো খেলেছেন এবং তিনি আইএসএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোরার, তার নামে একাধিক রেকর্ড, আই লিগের সময়ও তার একাধিক রেকর্ড রয়েছে। ভাইচু মুটি, আইএম বিজয়ন, তারাও তো ভারতীয়। আমি ওই সময় যাচ্ছি না, এখন বলতে পারো যে এখন অনেক চেঞ্জ হয়েছে, মডার্ন ফুটবল, বিদেশি কোচরা বিদেশিদেরই পছন্দ করেন। কিন্তু সুনীল ছেত্রী যদি পারেন, তাহলে ডেভিড রবিরা কেন পারবেন না? তাহলে কেন তাদের সেই সুযোগটা দেওয়া হবে না? যেখানে তুমি বললে যে 125 একটা দেশের র্যাঙ্কিং, সেখানে কিসের হাই লেভেল আর কিসের লো লেভেল? যেখানে আমি শুধু দর্শক বন্ধুরা গোলটার কথা বলছি না, ডেভিডের ওই হাফ চান্স থেকে গোলটার কথা বলছি না, রবির অ্যাসিস্টও বলছেন, ভুলে যান যারা মাঠে ছিলেন। এবং রবি কালকে আধা ঘন্টার খেলা আপনারা দেখতে পেরেছেন, তার আগে ডেভিডের বেশ কিছু সময় আমরা খেলা দেখেছি। সেখানে দাঁড়িয়ে ওই অফ দ্য বল যে মুভমেন্ট, যেটা ফুটবলে খুব ইম্পর্টেন্ট, অফ দ্য বল মুভমেন্ট, অফ দ্য বল পজিশনিং, ডেভিড যেটা তুমি বলছো 4-2 ম্যাচটা, সেখানে ডেভিড যেভাবে অপোনেন্টের ডিফেন্ডারদেরকে বিজি রাখছিল। আমি ডার্বির কথাই বলছি, গুয়াহাটিতে ডার্বিটা হয়েছে, সেখানে ডেভিড স্টার্ট করেছিল। মোহনবাগানের যে ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজ, তার সাথে বডি কন্ট্যাক্টে কজন ফুটবলার টেক্কা দিতে পেরেছে, কজন? আলবার্টো কত লম্বা একজন ফুটবলার, তার সাথে বডি কন্ট্যাক্টে কজন পেরেছে? ডেভিড লালানসাঙ্গা, আমার এখনো মনে আছে ওই ম্যাচটাতে ডেভিড লালানসাঙ্গা কার্যত একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে, শোল্ডার পুশ করে ফেলে দিয়েছিল অ্যালবার্টো রড্রিগেজকে। মানে তার শারীরিক সক্ষমতা রয়েছে, এরকম ডিফেন্ডারকে কাটিয়ে যাওয়ার সক্ষমতা, সমস্ত কিছু রয়েছে। কিন্তু মানে কি বলবো, এইটা কোচেরা হয়তো বুঝতে পারছেন না। আমি অস্কার ব্রুজোকে আমি দোষও দেবো না, কারণ কোচটা এসছে, কোচটা মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত চোট, সাসপেনশন, তার উপর হচ্ছে এত বিতর্ক তৈরি হচ্ছে তাকে নিয়ে, এত সমস্ত কিছু। কিন্তু মানে কোচকে তো দোষ দেওয়ার জায়গা নেই, কোচ মিড সিজনে এসছে, মানে দোষ দেওয়ার জায়গা না, হ্যাঁ দোষের ভাগিদার সবাই হয় যখন একটা টিম পারফর্ম করতে পারে না। কিন্তু এই যে ধরো এই যে এজেন্ট নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, ম্যানেজমেন্টের কেউ বা কারা, এটা শুধু ইস্ট বেঙ্গল না, অন্য দলও দেখা যাচ্ছে যে তারা সেই এজেন্টদের প্রায়োরিটিস দিচ্ছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ওই ফিটনেস দরকার, কিন্তু ওই ফিটনেস আর একটু ওই ঝলক, যেটা বলছে কমেন্ট্রির মাধ্যমে আরও পুশ আপ করা, ওই করে তো মানে একটা টিম সাকসেস আসতে পারে না। এবং তার সঙ্গে যদি আমি রবিকে নিয়ে একটু আলোচনা করতে, ডেভিড নিয়ে আমরা আগেও করেছি যে রবি, তুমি কালকে মাঠেও ছিলে সব্যসাচী, যে ডেভিডের কথা তো হলো, রবির ওই অফ দ্য বল মুভমেন্ট বা অফ দ্য বল পজিশন নেওয়া, এইটা কতটা তোমায় ইমপ্রেস করেছে? এবং তার সঙ্গে আজকে রবির আগে যারা খেলছিলেন,
তাদের থেকে কি রবিকে কোনো অংশে কম লেগেছে? রবির যদি আমি বলি, রবি পজিশনে কারা খেলছে বিদেশিদের বাদ দিচ্ছি, মনবীর সিং সাইনি এবং হচ্ছে আডিসন সিং, এই দুজন হচ্ছে খেলছেন। আডিসন সিং যিনি কলকাতা লিগে মোহামেডানের হয়ে খেলেছিলেন, হয়তো কয়েকটা গোল রয়েছে তার। আর মনবীর সিং যিনি জামশেদপুরের রিজার্ভ দল, মানে রিজার্ভ বেঞ্চেই তিনি থাকতেন, মাঝে মধ্যে হয়তো সুযোগ পেলে 2-4টে ম্যাচ খেলতেন, এবং এবারে মোহামেডানে এসে একটা গোলও তার রয়েছে। ঠিক আছে, কিন্তু রবির অফ দ্য বল মুভমেন্ট তুমি যদি বলো, রবি যখন নামে কার জায়গায় নামে, মার্কান্দের স্মারবকের জায়গায়। স্মারবক কি করছিল, একদম আপফ্রন্টে খেলছিল, নাম্বার 9 খেলছিল, তার ঠিক পিছনে খেলছিল মনবীর সিং সাইনি। এবার যখন রবিকে নামানো হয়, সেখানে দেখা যায় যে মনবীর সিংকে খেলানো হয় নাম্বার 9 এবং রবি খেলে তার ঠিক পিছনে। আমরা সন্তোষে কি দেখেছি, সন্তোষে কিন্তু প্রায় একই ছবিটা আমরা দেখেছি, যেখানে যখন নরহরি শ্রেষ্ঠা খেলতো তাকে আমরা আপফ্রন্টে দেখতাম, রবি কিছুটা পিছনে সেকেন্ড স্ট্রাইকারে খেলতো। এবং তার আগে যখন বাছাই পর্বটা ছিল, সেই সময় আমরা দেখতাম যে কল্যাণী স্টেডিয়ামে যে খেলা, তখন মনতোষ মাঝির সাথে যখন খেলতো তখন উল্টোটা হতো, রবি নাম্বার 9 খেলতো, মনতোষ কিছুটা নিচ থেকে খেলতো। সুতরাং এই পজিশনটা ওর কাছে খুব যে অচেনা তা নয়। রবি মূলত আপফ্রন্টের প্লেয়ার, তাকে পিছন থেকে খেলানো হয়েছে, তিনি কিন্তু পিছন থেকে বেশ ভালো সাপোর্টটা দিচ্ছে এবং তার পায়ে খেলা রয়েছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বারবার ইস্ট বেঙ্গলের মাঝমাঠকে বিব্রত করছিলেন, বল তাদের থেকে ছিনিয়ে নিচ্ছিলেন, বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, হেক্টর ইউস্তে, আনোয়ার আলী, রাকিবকে বারবার ব্যস্ত রাখছিল, এবং সেখান থেকে ওই পাসটা যেটা কার্লোস ফ্রাঙ্কা বল নিয়ে গিয়ে গোলটা করে, এবং এইটা কিন্তু খুব বড় কৃতিত্ব। এবং এই জায়গায় কিন্তু আমি অবশ্যই কৃতিত্ব দেব মেরাজউদ্দিন ওয়াডুকে, তিনি যে একজন বিদেশি ফরওয়ার্ডকে বসিয়ে রবিকে নামালেন, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তিনি চাইলে স্মারবককে রাখতেই পারতেন, মনবীরকে তুলে হয়তো রবিকে, আমরা সেটাই আন্দাজ করছেন, মনবীরকে তুলেই হয়তো রবিকে নামাবে, কিন্তু মার্ককে তুলে যে রবিকে নামানো হবে, এইটা খুব অবাক করার বিষয়। কারণ আমি এটা গতকালও বলেছি, আবারও বলছি, যে রবিকে কিন্তু মেরাজ এর আগেও দেখেছি, মেরাজদা আগেও দেখেছেন, যখন জম্মু কাশ্মীরের কোচ ছিলেন, সন্তোষ ট্রফিতে জম্মু কাশ্মীরের কোচ ছিলেন মেরাজউদ্দিন ওয়াডু, সেই সময় মূল পর্বের ম্যাচে জম্মু কাশ্মীর মুখোমুখি হয়েছিল বাংলার, এবং বাংলা সেখানে বড় ব্যবধানে জিতেছিল। আর সেই ম্যাচটায় রবি সম্ভবত একটা গোলও করেছিল, এবং মেরাজদার সাথে যখন আমরা কথা বলি, তিনি কিন্তু ইমপ্রেসড হয়েছেন রবির খেলাটা দেখে। এবার তারপর তো ইতিহাস, রবি সর্বোচ্চ স্কোরার হয়েছে, মোহামেডানে সাইন করেছে, তখন আন্দ্রে নিশব কোচ ছিলেন। তারপর মেরাজউদ্দিন ওয়াডু তিনি এসছেন, তারপর সমস্ত দায়িত্ব, অনেক কিছু হয়েছে, ঘুরে ফিরে পাল্টে গেছে, এবং রেজিস্ট্রেশন আটকে ছিল, সেটা একটা অন্য বিষয়, সেটা আপনারা জানেন, দর্শক বন্ধু যারা মোহামেডানের সমর্থকরা আছে তারা জানেন কি কারণে রেজিস্ট্রেশন আটকে গিয়েছিল। কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে যদি আমাকে তুমি প্রশ্নটা করলে যে আডিসন এবং মনবীরের থেকে, আডিসন এবং মনবীরের যে ক্ষমতা, আমি ফুটবলারদের ক্ষমতা নিয়ে আমি প্রশ্ন তুলব না, ভালো, ঠিক আছে, তারা ফরওয়ার্ড, তারা আইএসএল এর মঞ্চে এমনি তো আসেননি, কোচরা তাদেরকে নিয়ে এসছেন, তবে রবির যে কৃতিত্ব, রবি যা যা পেয়েছে, অর্জন করেছে, তার সামনে মনবীর এবং আডিসন কিছু নয়, ওরা সেই লেভেলে অর্জন করতে পারেনি। তুমি ভালো, সন্তোষ ট্রফির টপ স্কোরার, জাতীয় গেমসের টপ স্কোরার, কলকাতা লিগের মতো ঐতিহ্যশালী লিগের ওয়ান অফ দ্য টপ স্কোরার, সেখানে দাঁড়িয়ে মনবীর এবং আডিসনের কি রয়েছে? হয়তো ভালো প্লেয়ার হতে পারে, কিন্তু এখানে সবসময় রবি হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার, রবি এখনই হয়তো ফার্স্ট 11ও পাবে না, এটা এখন ফ্যাক্ট। এখন ওকে গ্রুম করে আস্তে আস্তে, আসলে গ্রুম করার বয়সটা আসে, এইটা একটা সমস্যা, রবির বয়সটা খুব বেশি। না, আমার কথা যে গ্রুম করে যদি ব্যাপার থাকে, নতুন কি শেখাবে রবিকে? হ্যাঁ, নতুন শেখানোর না, ওকে, এটা হচ্ছে কোচেদের, এটা আমার বক্তব্য না, এটা কোচেদের বক্তব্য, এটা তুমি বলতে পারো অস্কার ব্রুজনেরও একটা বক্তব্য ডেভিডকে নিয়ে, সেটা হচ্ছে আমরা প্লেয়ারদেরকে আইএসএল এ মঞ্চের জন্য তৈরি করতে চাই। এবার এটা হচ্ছে 18-19 ম্যাচের পর কি তৈরি করবে, আর কি তৈরি করার আছে, মানে ডেভিড যে হাফ টানে ওই গোলটা করেছে, ওখানে আর কি তুমি তাকে তৈরি করবে? আর রবি হাসদা তার ডেবিউ ম্যাচে যে অ্যাসিস্টটা করলেন, কাকে করলেন? ফ্র্যাঙ্কা, যে গোলই পাচ্ছিল না, একজন গোললেস মানুষকে, ফুটবলারকে গোল করিয়ে দিল, যে তাকে আর তুমি কি তৈরি করবে? আমার তো এইখানেই প্রশ্নটা তোমার আগেও করেছি, আমি দর্শক বন্ধুরাও বললাম, কারণ তাদের মনেও এই প্রশ্ন চলেছে, আর কি তৈরি করলে এই 125তম র্যাঙ্কের একটা দেশের লিগে আইএসএল এ খেলতে পারবে এই ফুটবলাররা? শুধু এবার দেখো, রবি চান্স পেয়েছে বলে আমরা কথা বলছি, ডেভিড চান্স পেয়েছে, গোল করেছে বলে আমরা কথা বলছি, আমরা বাংলার ফুটবল নিয়ে তো কথা বলছি, বাঙালি ফুটবলার এখন খুব হাতে গোনা, খুব কম। সেখানে দাঁড়িয়ে তুমি যদি দেখো, সন্তোষ ট্রফিতে আরও অনেকে ভালো পারফর্ম করেছে, চাকু মান্ডি,
সে তো সিএফএলেও ভালো পারফর্ম করলো, তাকে কি যেখানে আনোয়ারের চোট ছিল, হ্যাঁ যখন মাঠে এত সমস্যা তাকে সেখানে খেলানোই হলো না, একবার চান্স তো দিয়ে দেখো। জিকসনের চোট, যখন সৌভিকের কাট, সলের চোট, সেখানে কাকে খেলানো হলো? নওরেম মহিসিংকে। নওরেম মহিসিং ভালো খেলেছে না, কখনো ভাবো যে সিডিএম এ খেলছে, কখনো হেক্টর খেলছে, কখনো আনোয়ার খেলছে। হেক্টর খেলছে একজন বয়স্ক বিদেশি যে নিজের স্পিড কম, সেখানে চাকুর নয় কেন, এই প্রশ্নটা থাকবে। সেখানে কেন চাকুর নয়, কেন তন্ময় দাসরা নয়? একদমই তাই। এইটা খুব এরকম ভাববেন না যে আমরা ইস্ট বেঙ্গলের ফুটবলার, মানে যারা ইস্ট বেঙ্গলে সাইন করেছেন সন্তোষ ট্রফি, শুধু তাদের নিয়ে কথা বলছি, মানে এরকম নয় যে আমরা ইস্ট বেঙ্গলের টার্গেট করছি বা শুধু ইস্ট বেঙ্গলের ফল নিয়ে বলছি, আমরা গোটা বিষয়টাকে নিয়েই বলছি। আজকে মোহামেডান হোক বা অন্য যে মোহনবাগানেও যদি থাকেন যারা সন্তোষ ট্রফিতে খেলেছে, মোহনবাগানে ছিল না তাই আমরা সেভাবে বলতে পারছি না, মোহামেডানে ছিল, ইস্ট বেঙ্গলে মোহামেডান নিয়েছে তাই আমরা বলছি তাদের চান্স দেওয়া হোক। আগের দিন আমি দেখছিলাম যে রবি বলছে যে আমার বন্ধু যদি খেলতো, আর ইসরাফিল, তাহলে আমি খুশি। ইসরাফিলকেও সুযোগ দিয়ে দেখা হোক না, যে তিনি কি করতেন। এর থেকে খারাপ তো কিছু হতে পারে না এই মুহূর্তে যা অবস্থা, এর থেকে খারাপ তো কিছু হতে, বরঞ্চ যদি এই দুটো প্লেয়ার খেলে, তাদেরকে যদি লাস্ট কয়েকটা ম্যাচ চান্স দেওয়া হয়, তারা যদি একটা গোল পেয়ে যায়, তারা যদি একটা অ্যাসিস্ট পেয়ে যায় বা একটা ম্যান অফ দ্য ম্যাচ, সেসবও দরকার। একটা যদি টাইমও পায়, গেম টাইমও পায়, একটা কনফিডেন্স বাড়বে, যাতে নেক্সট মরশুমে আগে নিজেকে এমনভাবে প্রস্তুত করে কোচ বলে না ভাই তুমি এবার খেলবে। এই যে বলছো তৈরি করতে গেলে সেই মঞ্চটা দিতে হবে, কারণ ড্রেস রিহার্সাল আলাদা জিনিস আর স্টেজে উঠে পারফর্ম করা আলাদা জিনিস। স্টেজে উঠে পারফর্ম করতে হলে স্টেজে তুলতে হবে ভাই। ওই পিছনের যে ওই ড্রেসিং রুম হয় বা পিছনের যে জায়গাটা থাকে যেখানে ওই নিজেদেরকে প্রস্তুত করছি, ওই প্রস্তুতিই থেকে যাবে, তাহলে আর কোনোদিন তৈরি করা হবে না, আমার কথা এখানেই। আর তার সঙ্গে যদি ভারতীয় ফুটবলে 125 থেকে আবার ওই অন্তত পক্ষে 90 যেতে হয়, আর আইএসএল যদি সত্যিই খুব বড় মাপের লিগ করতে হয়, তাহলে কিন্তু এই এজেন্ট চক্র থেকে বেরিয়ে আসতে, মানে এই একটা চক্রব্যূহের মতো চলছে। এরকম করতে করতে তো মানে দেশটা তো ফুটবল থেকে ধীরে ধীরে গ্যাপ বাড়ছে। আর তার সঙ্গে সুনীল ছেত্রীর পর কে করতে করতে আমাদেরও বয়স হয়ে যাবে, চুলদাড়ি পেকে যাবে, যারা দেখছেন তাদেরও চুলদাড়ি পেকে যাবে, শুধু ওনারা কমেন্ট করে যাবেন, আমরা শো করে যাব, কিন্তু ওই সুনীল ছেত্রীও বলে যাবেন যে আমার জায়গায় কে হবে না। ওরমভাবে বিশ্বাস করুন, ওই রবি, এই ডেভিড, এদেরকে সুযোগ দিতে হবে। গোল না করতে পারলে, 5 ম্যাচ পারফর্ম না করতে পারলে, তখন বলবেন যে হ্যাঁ লেভেলটা আলাদা। আজকে যখন দিমিত্রিও দিয়ামান্তাকোস ম্যাচের পর ম্যাচ গোল করতে পারছেন না, আজকে যখন মোহামেডানের ফ্র্যাঙ্কা গোল করতে পারছেন না, আজকে যে কোনো, আমি মোহনবাগান আনছি না, কারণ মোহনবাগানের বিদেশিরা ভালো খেলছে, হ্যাঁ আমি ওই জন্য ওইটা বাদ দিচ্ছি, কারণ অনেকে প্রশ্ন করতাম যে শুধু ইস্ট বেঙ্গল মোহামেডান নিয়ে বলছে। মোহনবাগান এখন সত্যি ভালো খেলছে, শিল্ডের জেতার প্রায় জায়গায় চলে এসছে। আমি যদি অন্যান্য টিমেও দেখি, বাংলার টিম বাদেও, সেখানেও বিদেশি ফরওয়ার্ডরা কটা গোল করছেন। একটা আলাদিন আমরা পেয়েছি এবারে, হ্যাঁ সাদিকু এবার একটা ফর্ম ফিরে পেয়েছে। ওই 3-4টে বিদেশির বাইরে কজন বিদেশি যারা কোটি কোটি টাকা কামিয়ে চলে যাচ্ছেন, তাদের মধ্যে কজন পারফর্ম করছেন, তাদের মধ্যে কজন টানা 5 ম্যাচ ভালো খেলছেন, তাই না? সেখানে 30 মিনিট 15 মিনিট খেলে ভারতীয় ফুটবলাররা দেখিয়ে দিচ্ছেন যে আমরাও পারি, আমরাও গোল করতে পারি, আমরাও অ্যাসিস্ট করতে পারি, আমরা একটা দুর্ধর্ষ চোখ ধাঁধানো গোল করে আপনাদের মনোরঞ্জন করতে পারি। একদম। এবার এই প্রশ্নটাই থাকলো সকলের জন্য, জানি না তারা দেখবেন কিনা, এটাই এখন বলার, আর কিছুই বলার নেই আপাতত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। যদিও এই মতামত আপনাদের আর আমাদের মধ্যেই থাকবে, এই বাইরে যাবে কিনা সন্দেহ রয়েছে। বাইরে যায়, বাইরে গেলে যেটা হয়, ওয়্যার ইজ সব্যসাচী, আই ওয়ান্ট টু ক্লিয়ার অ্যাবাউট সন্তোষ ট্রফি অ্যান্ড আইএসএল ডিফারেন্স। আর কি, সন্তোষ ট্রফি তো ঠিক আছে, সে তো যিনি চলে গেছেন তিনি চলে গেছেন, এখন আবার নতুন ইস্ট বেঙ্গল কোচও আছে, যাই হোক সেটাও একটা ব্যাপার রয়েছে। টুর্নামেন্টে দেখুন সত্যি সন্তোষ ট্রফি আর আইএসএল এর তো ডিফারেন্স আছেই, স্বাভাবিক ব্যাপার, কারণ ওখানে বিদেশিরা খেলছেন, একদম দেশের টপ যারা এই মুহূর্তের জাতীয় দলের ফুটবলার তারা খেলছেন, কিন্তু আমরা দুটো টুর্নামেন্টের তুলনা করছি না, আমরা বলছি দুটো টুর্নামেন্টে যারা খেলছেন সেই ভারতীয় ফুটবলারদের মধ্যে ডিফারেন্সটা কি সত্যিই এতটা, নাকি সমান সমান আমরা সুযোগ দিচ্ছি না, প্রশ্নটা তুলতে হবে। এটাই আপনারা জানান, এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে অবশ্যই ফলো করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।